আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। একদম ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফিরে এসে লাঞ্চ খেতে খেতে লং প্লেইং এ সাউন্ড অফ মিউজিক শুনতাম। সাউন্ড অফ মিউজিক দেখিনি তখনও। সাউন্ড অফ মিউজিক বলতে আমার কাছে ওই হাই অন এ হিল ওয়াজ এ লোনলি গোট হার্ড লে হো লে হো লে হি হু, এই গানটা বারবার লুপে চলতে হতো, নাহলে আমার মুখের গরশ নামতো না। তো মিউজিকের সঙ্গে তখন থেকে আমার একটা সংযোগ, মানে ইট ওয়াজ এ কাইন্ড অফ এ ট্রানজিটিভ রিলেশনশিপ। মানে ভালো মিউজিক বাজলে আমি খাবো, নাহলে খাবো না আর কি। মানে বাড়িতে অতিষ্ঠ করে দেবো। রাজা বসন্ত রায় রোডের বাড়ির একটা ওই বাড়িতে আমরা ভাড়া থাকতাম প্রথমে। ওই বাড়ির একটা ড্রয়িং রুমে আমার মনে আছে যে মা বিভিন্ন সময় মানে সাউন্ড অফ মিউজিক বাজাতো আর আমি খেতাম। তো আমার পরিষ্কার মনে পড়ে না বয়সটা তখন কত আমার, বাট আই মাস্ট বিন এ লিটল বেবি। এই সুযোগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মা কিন্তু একদম উত্তর কলকাতার খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বড় হয়ে ওঠার সঙ্গে ওয়েস্টার্ন এডুকেশন তো ছিলই না, বরং যেটা ছিল সেটা হচ্ছে মা বোধহয় একটা শর্টকাটও খুঁজছিলেন যে আমায় কি করে একটু শিল্পের সঙ্গে পরিচয় করানো যায়। কারণ আমার মা সাউন্ড অফ মিউজিকের বাংলার যে অ্যাডাপ্টেশন জয় জয়ন্তী, তাতে বাড়ির বড় মেয়ের ভূমিকা অভিনয় করেছিলেন। তো তাই সাউন্ড অফ মিউজিক শোনাটা ওয়াজ দ্য ইজিয়েস্ট রুট। তো এই সাউন্ড অফ মিউজিক দিয়ে শুরু হলো আমার মিউজিক্যাল জার্নি। মাকে ধন্যবাদ জানাই এই কারণে। আরেকটা কারণে মাকে ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে যে মানে অনেকগুলো কারণ আছে, বাট আই লাইক টু থ্যাংক হার বিকজ আমার মনে আছে ক্লাস 9-এ আমি তখন, হ্যাঁ ক্লাস 9-এই পড়ি। আমার মনে আছে আমার প্রথম ওই সময় আমার একটা বার্থডে গিফট ছিল থিয়েটার দেখতে যাওয়া। আমাকে মা কথা অমৃত সমান দেখাতে নিয়ে গিয়েছিলেন। তো মা আমাকে কথা অমৃত সমান দেখালো ক্লাস 9-এ। তারপরে মনে আছে আরেকটা বার্থডেতে দেখতে গিয়েছিলাম ফেরিওয়ালার মৃত্যু নান্দিকারের, সেই মার সঙ্গেই। এটা আমার একটা অভ্যেস তৈরি করে দিয়েছিল নাটক দেখার। একটা অদ্ভুত জারণ নিজের মধ্যে হচ্ছে, সেটা টের পেতাম। মানে তখন নেহাতি স্কুলে পড়ি, আর আমি সাউথ পয়েন্টে পড়াশোনা করেছি। আমাদের একটা সাংঘাতিক একটা সংস্কৃতিপ্রেমী স্কুল ছিল তা বলবো না, বাট হ্যাঁ মানে আমাদের বাংলাটা খুব নিষ্ঠার সঙ্গে পড়ানো হতো, বাংলা ইংরেজি দুটো ভাষাই। আর কোথাও একটা সাহিত্যের প্রতি এবং নাটকের প্রতি অনুরাগ সৃষ্টি হয়েছিল স্কুল থেকে। কারণ আমার মনে আছে আমাদের এক ভদ্রলোক পড়াতেন, রবীনবাবু, আমাদের নবান্নর একটা অংশ পড়াতেন। সেটা পাঠ্যপুস্তকের নাম ছিল অন্ন চাই প্রাণ চাই। মানে বিজন ভট্টাচার্যের নবান্ন আমাদের পাঠ্য ছিল একটা অংশ। বিজন ভট্টাচার্য আসলে কে, আসলে নবান্নর সেটটা কেমন হতো, খালেদ চৌধুরী কীভাবে সেটটাকে ভাবতেন, বা কেমনভাবে তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের অভিনয় করতেন সেই সময়, মানে সেগুলো সবই রবীনবাবুর কথায় বাক চিত্রে ফুটে উঠতো। হি অলমোস্ট ইউজড টু পেইন্ট উইথ ওয়ার্ডস। আর ওটাই আমার মনে হয় কোনো না কোনো সময় আমাকে নাটকের প্রতি একটা মানে শুরু করলো আমার মোহাবিষ্ট হওয়া আর কি। কলেজ জীবন থেকে নিজেই আমি নিজেকে যতটুকু পেরেছি, আসলে নিজেকে আফটার অল সমৃদ্ধ করতে হয়, কেউ তো পাশে এসে সবসময় দাঁড়ায় না। তাই আমার কাছে আমার রসদ ছিল নন্দনী সিনেমা দেখতে যাওয়া, কে একাডেমিতে থিয়েটার দেখতে যাওয়া। তার জন্য আমাকে তখন তো আমার হাত খরচ বলতে সপ্তাহে 50 টাকা, সেটাকে বাঁচিয়ে তার থেকে বাঁচিয়ে 5 টাকা কি 10 টাকার টিকিট কেটে, তখন 10 টাকা টিকিটের দাম ছিল। কিছুদিন আগে বিপ্লব কেতন চক্রবর্তী চলে গেলেন, থিয়েটার বলার কাঁচের দেওয়াল, অসাধারণ একটা প্রোডাকশন। আমি ভারী অবাক হয়ে কাঁচের দেওয়াল দেখতাম, কারণ বাড়িতেও কোথাও তখন একটা কাঁচের দেওয়াল তৈরি হচ্ছে। বারংবার কাঁচের দেওয়াল দেখতে গেছি।
যদি আমাদের বাড়ির কাছের দেওয়ালটা যাতে না ভাঙে, এই প্রার্থনা করেছি মনে মনে। একটা ছবি আমাকে আমার এক বন্ধু আবির দেখাতে নিয়ে গিয়েছিল, না আবির চ্যাটার্জি আমার ছাত্র, আমি ইকফাইতে ওকে পড়াতাম। যুগান্ত দেখাতে নিয়ে গিয়েছিল অপর্ণা সেনের নন্দনে। সেই আমার প্রথম ছবি দেখা, যেখানে আমি দেখলাম যে প্রকৃতি একটা অদ্ভুত প্রোটাগনিস্ট হয়ে ওঠে গোটা ছবি জুড়ে। সো আবিরের কাছে আমি একটু কৃতজ্ঞ সেই ব্যাপারে, কারণ আমার ছবি দেখার চোখটা পাল্টে দেয় আবির। এরপর যে দুজন মানুষের কথা বলবো, প্রথম জনের কথা বলবো, তার নাম সুদীপা বসু। সুদীপাদি আমাকে এবং চন্দন সেন, এই দুজন আমাকে থিয়েটার মানে মঞ্চে কীভাবে উঠতে হয় শিখিয়েছিলেন। আর আমার প্রথম মঞ্চ নাটক করা ডলি বসুর সঙ্গে। আমি মিসেস সোরেয়ানো বলে একটি নাটকে অভিনয় করতাম, সেই আমার প্রথম মঞ্চে উঠে অভিনয় করা। কারণ বাড়িতে একটা মানে ভীষণভাবে কড়া নিয়ম ছিল যে কলেজ পাশ না করলে বা কলেজে অন্তত না উঠলে তুমি থিয়েটার করো না। আমি কলেজে থিয়েটার করিও নি কখনো। আমি কলেজের অনেক পরেই মঞ্চে উঠে অভিনয় করার সুযোগ পেয়েছি। আজকের এই কথা বলাটা, মানে এই বং আনটোল্ডে এসে কথা বলাটা হয়ে উঠছে যে দুজনের কথা, তার প্রথম নামটি হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরের নামটি সোহিনী সেনগুপ্ত। 2003 সালে যখন আমি ঠিক করি যে আমার জীবনটা কিছুটা হলেও শিল্প অভিমুখী হবে, তখন ঋতুপর্ণা সেনগুপ্ত আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং 6 মে 2003 আমার প্রথম প্রোডাকশন কলকাতায় উপস্থাপিত হতে পেরেছিল ঋতুর জন্যই। তারপর দীর্ঘ 15 বছর কেটে গেছে আমাদের বন্ধুত্ব, একসঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি ওর সঙ্গে। বেলা শেষে ছবিতে বেলা শুরুও করলাম। সোহিনীর কথা বলি, সোহিনী সেনগুপ্তর কথা বলি। I'm indebted to this woman because she actually showed me how to command the stage. একটা মঞ্চে উঠে মঞ্চটাকে কিভাবে নিজের করে তুলতে হয় সেটা শিখেছে বাবুয়াদি, মানে সোহিনী সেনগুপ্ত। আমি বসেছিলাম বাইরে এসে, বাবুয়াদি আমার পাশে এসে বসলো। ও বুঝতে পেরেছিল আমার মন খারাপ। আমাকে আমার দিকে তাকিয়ে একটা কথা বলল যে তোর কিন্তু এখনো অনেক কিছু দেওয়া বাকি, তাই থামার কথা ভাবিস না। তাই যে মানুষটা এবং অবলীলায় বলতে পারে যে থামার কথা ভাবিস না, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু তাকে বলবো যে হ্যাঁ, এই মানুষগুলো ছিল এবং আরও অনেক মানুষ, তাদের কথা হয়তো এই ছোট্ট এপিসোডের মধ্যে বা এই স্বল্প মেয়াদের মধ্যে বলা হয়ে উঠবে না। আই উড লাইক টু থ্যাংক মাই অডিয়েন্স, আমার দর্শক, আমার শ্রোতা, যাদের ছাড়া আমার মনে হয় একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা বলে শেষ করব। কিউবেক সিটি, মন্টমোরেন্সি ফলস, বেশ উঁচুতে একটা জলপ্রপাত, ক্যানাডা। সেখানে বেড়াতে গেছি আমার দিদি জামাইবাবুর সঙ্গে। সেখানে এক মহিলা, বাংলাদেশের একজন মহিলা, তিনি ওখানে ছিলেন, আমার কাছে এগিয়ে এলেন। উনি আমাকে বললেন যে আমি আপনার কাজ অনুসরণ করি, আমি আপনার কাজ দেখি, আপনার কবিতা পড়া শুনি, আমাদের কাছে যেটুকু আসে ইউটিউব মারফত সেটুকু শুনি এবং খুব সমৃদ্ধ হই। এই সমৃদ্ধির কথাটাও বারবার করে ঘুরে ফিরে এসেছে আমার জীবনে। অনেক মানুষ আছেন, এই কিছুদিন আগে এক ভদ্রলোক পূর্ণিয়া থেকে এসেছিলেন নাটক দেখতে একাডেমি অফ ফাইন্যান্সে। তিনি আমার হাত দুটো ধরে বললেন যে ইউ এনরিচ আস। আমি শেষ করব এটুকু বলে, ঠিক বলে নয়, মৌসুমী ভৌমিকের গান আমাকে খুব অনুপ্রাণিত করে, ওর লেখা আমাকে অনুপ্রাণিত করে। And I find a whole new life in a song, and this particular song has helped me to carry forward. আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না।
আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না।